ভার্সিটিতে সেদিন সকাল থেকেই অদ্ভুত একটা বিশৃঙ্খলা। প্রশাসনিক ভবনের সামনে কয়েকটা বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়েছে। শুনলাম নতুন সেমিস্টারে কয়েকটা ক্লাসরুম বদলে দেওয়া হয়েছে, তাই সবাই নোটিশ বোর্ডের সামনে ভিড় করে নিজের রুম নাম্বার খুঁজছে। আমার সব ভিড় একদমই সহ্য হয় না। ব্যাগটা এক কাঁধে ঝুলিয়ে ভিড় এড়িয়ে পাশ দিয়ে চলে যাচ্ছিলাম। আজ আমার একটা প্রেজেন্টেশন আছে, মাথা এমনিতেই গরম, তার ওপর এই ভিড় দেখে মেজাজ আরও খারাপ হয়ে গেল। ঠিক তখনই পেছন থেকে কেউ হঠাৎ দৌড়ে এসে আমার সাথে ধাক্কা খেলো। হাতে থাকা ফাইলগুলো মাটিতে ছড়িয়ে পড়ল। আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম সাদা কাগজগুলো বাতাসে উড়ছে। মেয়েটা একদম হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। বয়সে নিশ্চয় জুনিয়র, কাঁধে নতুন ব্যাগ, গলায় আইডি কার্ড, মুখে ভীষণ অস্থিরতা। আমি একবারও তার দিকে না তাকিয়ে নিচু হয়ে কাগজগুলো তুলতে লাগলাম। সে তাড়াতাড়ি বলল, সরি, আমি ইচ্ছে করে করিনি। আমি কোনো উত্তর দিলাম না। চুপচাপ সব কাগজ গুছিয়ে উঠে দাঁড়ালাম। মেয়েটা আবার বলল, আসলে আমি নোটিশ বোর্ডটা খুঁজছিলাম, সামনে থেকে সবাই ধাক্কা দিচ্ছিল। আমি এবার শুধু একবার তার দিকে তাকালাম, 1 সেকেন্ড। তারপর শান্ত গলায় বললাম, সামনে দেখে শুনে হাঁটবেন, এইটুকুই। আর এক মুহূর্তও দাঁড়ালাম না। ফাইলটা হাতে নিয়ে সোজা নিজের ডিপার্টমেন্টের দিকে হাঁটা দিলাম। পেছন থেকে মেয়েটা হয়তো কিছু বলতে চেয়েছিল, শুনলাম না। আমার কাছে অপরিচিত একজনের ব্যাখ্যা শোনার মতো সময় ছিল না। অন্যদিকে মেয়েটা কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। তারপর নিজের কপালে হালকা চাপড় মেরে বিড়বিড় করে বলল, প্রথম দিনেই কি ঝামেলায় পড়লাম। সে আবার নোটিশ বোর্ডের দিকে দৌড়ে গেল। সেদিনের ঘটনাটা আমার কাছে 5 মিনিটেরও কম সময়ের একটা বিরক্তিকর ঘটনা ছিল, কিন্তু পরে বুঝেছিলাম কারো কারো জীবনে 5 মিনিটও অনেক বড় হয়ে যায়। আমি নিজের মতো ক্লাস, অ্যাসাইনমেন্ট আর ডিপার্টমেন্ট নিয়েই ব্যস্ত থাকতাম। অযথা কারো সঙ্গে পরিচয় করা বা আড্ডা দেওয়ার অভ্যাস কোনোদিনই ছিল না। প্রয়োজন ছাড়া কথা বলতাম না। তাই ভার্সিটির বেশিরভাগ মানুষই আমাকে দূর থেকে চিনত, কিন্তু খুব কম মানুষই আমার সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতো। অন্যদিকে অহনার জন্য সব কিছুই নতুন। নতুন ক্যাম্পাস, নতুন মানুষ, নতুন বন্ধু, নতুন ক্লাস। প্রথম কয়েকদিন ওর মুখে সবসময় একটা কৌতূহল লেগেই থাকতো। কোথায় কি, কোন বিল্ডিং কোথায়, কোন ডিপার্টমেন্ট কোন দিকে, সব কিছুই যেন ওর কাছে নতুন একটা পৃথিবী। এর মাঝেই একদিন ক্যান্টিনে বসে ওর বন্ধুদের সঙ্গে গল্প করছিল। হঠাৎ ওদের টেবিলে পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। অহনা এক ঝলক তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। ওর বান্ধবী সেটা খেয়াল করে হেসে ফেলল। কি রে, কি দেখছিস? অহনা তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, কিছু না। তখন অহনার বান্ধবী বলল, কিছু না হলে ওইদিকে বারবার তাকাচ্ছিস কেন? অহনা একটু লজ্জা পেয়ে বলল, ওই ছেলেটাকেই তো সেদিন ধাক্কা দিয়েছিলাম। ও, ওই সিনিয়র? হুম। গিয়ে আবার সরি বলে আয়। অহনা ঠোঁট বাঁকিয়ে বলল, না রে, উনি এমনভাবে কথা বলেন মনে হয় আমি বিশাল কোনো অপরাধ করেছি। সবাই হেসে উঠল। অহনাও হাসল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো হাসির পরও ওর চোখ আবার আমার দিকে চলে গেল। এরপর থেকে প্রায়ই এমন হতে লাগলো। ক্যাম্পাসের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, লাইব্রেরির সামনে, ক্যান্টিনে, প্রশাসনিক ভবনের করিডরে, যেখানে আমার সঙ্গে দেখা হয়ে যেত, অহনা অজান্তেই একবার তাকাতো। আমি অবশ্য কখনোই খেয়াল করতাম না, আর খেয়াল করলেও গুরুত্ব দিতাম না। আমার কাছে এসবের কোনো মূল্য ছিল না। একদিন দুপুরে লাইব্রেরি থেকে বের হচ্ছিলাম, সামনে দেখি অহনা দাঁড়িয়ে। আমাকে দেখেই একটু ইতস্তত করলো, তারপর সাহস করে এগিয়ে এলো। শুনছেন? আমি থামলাম, ওর দিকে তাকালাম। অহনা একটু অপ্রস্তুত গলায় বলল, সেদিন ঠিকমতো সরি বলা হয়নি, তাই। আমি ওর কথা শেষ হওয়ার আগেই বললাম, ঠিক আছে। এই একটাই শব্দ, তারপর পাশ কাটিয়ে চলে গেলাম। অহনা কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মনে হচ্ছিল আরও কিছু বলতে চেয়েছিল, সুযোগ পেল না। সেদিন সন্ধ্যায় হলে ফিরে অহনা বিছানায় শুয়েছিল। তখনই ওর বান্ধবী বলল, কি হয়েছে, এত চুপচাপ কেন? অহনা ছাদের দিকে তাকিয়ে বলল, মানুষটা খুব অদ্ভুত। কেন?
জানি না, উনি কারো সঙ্গে হাসেন না, অযথা কথা বলেন না, কিন্তু রাগও দেখান না, শুধু এমনভাবে কথা বলেন মনে হয় আর একটা শব্দও শুনতে চান না। তাই নাকি? তাহলে এত ভাবছিস কেন? অহনা নিজেও উত্তর দিতে পারল না। কেন মানুষটার কথা বারবার মনে পড়ছে সেটার কোনো ব্যাখ্যা ওর নিজের কাছেও ছিল না। প্রথমে ভেবেছিল এটা হয়তো সেদিনের অস্বস্তিকর ঘটনার জন্য, কিন্তু দিন যেতে যেতে ও বুঝতে পারল ব্যাপারটা শুধু কৌতূহল নয়। এরপর থেকে অদ্ভুতভাবে আমাদের দেখা হতে লাগলো। কখনো আমি ডিপার্টমেন্ট থেকে বের হচ্ছি আর ওর দূর থেকে হেঁটে যাচ্ছে, কখনো লাইব্রেরির সিঁড়িতে, কখনো ক্যান্টিনের সামনে, কখনো আবার প্রশাসনিক ভবনের করিডরে। আমি প্রতিবারই নিজের কাজে ব্যস্ত ছিলাম। ও সামনে পড়লেও শুধু একবার তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতাম। কোনোদিন কথা বলার চেষ্টা করিনি। একদিন ক্যান্টিনে বসে বন্ধুদের সঙ্গে চা খাচ্ছিলাম। অহনা পাশের টেবিলে ছিল। ওদের টেবিল থেকে হাসির শব্দ ভেসে আসছিল। হঠাৎ দেখি অহনা উঠে এসে আমার টেবিলের পাশে দাঁড়ালো। আমি মুখ তুলে তাকালাম। অহনা একটু হেসে বলল, একটা কথা ছিল। বলুন। আপনি কি সব সময় এত কম কথা বলেন? আমি চায়ের কাপটা নামিয়ে বললাম, দরকার হলে বলি। অহনা হালকা হেসে বলল, আচ্ছা। এরপর আর কিছু বলল না, চুপচাপ চলে গেল। আমার বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি যেন কিছুই হয়নি এমনভাবে আবার চায়ে মন দিলাম। এরপর অহনা মাঝে মধ্যে সালাম দিত, আমি জবাব দিতাম। এর বেশি কিছু না। ও কথা বাড়াতে চাইতো, আমি সুযোগ দিতাম না। আমার কাছে একজন জুনিয়রের সঙ্গে অকারণে গল্প করার কোনো কারণ ছিল না। দিন কেটে গেল। একসময় পুরো ক্যাম্পাসের সবাই বুঝতে পারল অহনা প্রায়ই আমার আশেপাশে থাকে। যদিও আমি কখনো ওকে ডেকে নেইনি, ও নিজেই কোনো না কোনো অজুহাতে সামনে চলে আসতো। কখনো নোটস লাগবে, কখনো কোনো ক্লাসরুমের খোঁজ, কখনো সিনিয়রদের কোনো তথ্য। আমি যতটুকু প্রয়োজন ততটুকুই বলতাম, তারপর নিজের কাজে চলে যেতাম। একদিন বিকেলে লাইব্রেরির পেছনের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। সেখানে লোকজন খুব কম থাকে। হঠাৎ দেখি অহনা দাঁড়িয়ে আছে। মনে হলো আমার জন্যই অপেক্ষা করছে। আমি সেখানে যেতেই ও ধীরে বলল, একটু সময় হবে? আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, 5 মিনিট। অহনা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি জানি আপনি হয়তো এইসব পছন্দ করেন না, তবুও না বলে থাকতে পারলাম না। আমি কোনো কথা বললাম না, তাও নিজের হাত দুটো শক্ত করে ধরে বলল, আপনাকে আমার ভালো লাগে। কথাটা বলেই মাথা নিচু করে ফেলল। চারপাশে কয়েক মুহূর্ত নীরবতা। আমি শান্ত চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে বললাম, আপনি কোন বর্ষে? অহনাব অবাক হয়ে তাকালো। প্রথম বর্ষ। আমি আপনার সিনিয়র। আমাদের পরিচয় ঠিক মতো নেই। দু একবার দেখা হয়েছে, প্রয়োজনের কয়েকটা কথা হয়েছে। এইটুকুর ওপর ভিত্তি করে কাউকে ভালোবাসা যায় না। অহনার চোখে কষ্ট ফুটে উঠল। আমি থামলাম না। আপনি হয়তো আমাকে মানুষ হিসেবে না, দূর থেকে দেখে একটা ধারণাকে পছন্দ করেছেন। সময় গেলে এই অনুভূতিটা বদলে যাবে। অহনা আস্তে বলল, যদি না বদলায়? আমি দৃঢ় গলায় বললাম, তবুও আমার উত্তর একই থাকবে। ও চুপ। আমি আবার বললাম, আপনার সামনে অনেক সময় পড়ে আছে, নিজের পড়াশোনায় মন দিন। এই বিষয়টা এখানে শেষ করি। অহনার চোখ ভিজে উঠলেও ও কান্না আটকানোর চেষ্টা করল। তাহলে কোনো সুযোগই নেই? আমি মাথা নেড়ে বললাম, না। একটা শব্দ, কিন্তু শব্দটার মধ্যে এতটাই দৃঢ়তা ছিল যে এরপর আর কিছু বলার সাহস পেল না অহনা। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, পাশ কাটিয়ে নিজের পথে হাঁটতে শুরু করলাম। পেছন ফিরে একবারও তাকাইনি। আর পেছনে দাঁড়িয়ে থাকা অহনা তখন বুঝতে পারল জীবনে প্রথমবার কাউকে নিজের মনের কথা বলা যতটা কঠিন, তার চেয়েও কঠিন হলো সে মানুষটার মুখে নির্দ্বিধায় না শুনে হাসি মুখে দাঁড়িয়ে থাকা। সেদিনের পর আমি ভেবেছিলাম বিষয়টা সেখানেই শেষ। অহনা হয়তো কয়েকদিন অস্বস্তি বোধ করবে, তারপর নিজের পড়াশোনা আর বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আমিও আগের মতো নিজের জীবন নিয়ে থাকব। কিন্তু বাস্তবতা ঠিক তেমন হলো না।
অহনা আর কখনো আমার সামনে এসে ভালোবাসার কথা বলেনি, কোনো অভিযোগও করেনি। আমাকে দেখলে জোর করে কথা বলার চেষ্টাও করতো না, শুধু দূর থেকে ভদ্রভাবে সালাম দিত, আমি জবাব দিতাম, ব্যাস এটুকুই। ধীরে ধীরে একটা বিষয় আমার চোখে পড়তে শুরু করলো। মেয়েটা সত্যি আমার কথাটা রেখেছে, আগের মতো অযথা সামনে আসে না, করিডোরে দেখা হলে রাস্তা আটকে দাঁড়ায় না, ক্যান্টিনে দেখলেও নিজের বন্ধুদের সঙ্গেই থাকে, আমাকে যেন ইচ্ছা করেই বিরক্ত না করার চেষ্টা করে। অদ্ভুত ব্যাপার হলো, এই পরিবর্তনটা আমার নজর এড়িয়ে গেল না। প্রথমবারের মতো মনে হলো মেয়েটা জেদি নয়, সম্মান করতে জানে। কয়েক সপ্তাহ পরের কথা, দুপুরে লাইব্রেরিতে একটা রেফারেন্স বই জমা দিয়ে বের হচ্ছিলাম। সামনের সিঁড়িতে হঠাৎ দেখি একজন প্রথম বর্ষের ছাত্রের হাতে থাকা বইগুলো নিচে পড়ে গেছে। ছেলেটা একা একা কুড়িয়ে নিচ্ছে, তার আগেই অহনা নিচু হয়ে বইগুলো তুলে দিচ্ছে, মুখে ছোট্ট একটা হাসি। ছেলেটা বারবার ধন্যবাদ দিচ্ছে। অহনা শুধু বলল, আরে এটা নিয়ে আবার ধন্যবাদ কিসের? বলেই চলে গেল। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম, জানি না কেন, হয়তো প্রথমবার ওকে একটু অন্যভাবে দেখলাম। তারও কয়েকদিন পর ক্যাম্পাসে হঠাৎ বৃষ্টি নেমেছে। আমি ডিপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়েছিলাম। সামনেই দেখি এক বৃদ্ধ চাওয়ালা তার ফ্লাক্স আর বিস্কুটের বয়াম নিয়ে হিমশিম খাচ্ছেন। চারপাশে অনেক মানুষ, কেউ এগিয়ে গেল না। অহনা ছাতা খুলে দৌড়ে গেল, ফ্লাক্সটা নিজের হাতে তুলে নিয়ে বারান্দা পর্যন্ত পৌঁছে দিল। ভদ্রলোক বারবার দোয়া করতে লাগলেন। অহনা শুধু হেসে বলল, ঠিক আছে চাচা। তারপর নিজের ভেজা ওড়নাটা ঠিক করে বন্ধুদের কাছে ফিরে গেল। আমি দূর থেকেই পুরো ঘটনাটা দেখলাম, কিছু বললাম না। তবে অদ্ভুতভাবে ঘটনাটা মাথা থেকে সরল না। সেদিন রাতে পড়তে বসেও অহনার কথাটা হঠাৎ মনে পড়ে গেল। নিজেকেই বিরক্ত লাগলো, একজন জুনিয়রের কথা আমি কেন ভাবছি। পরক্ষণেই বইয়ের দিকে মন দিলাম, ভাবলাম এসব অপ্রয়োজনীয় চিন্তা। কিন্তু এরপর থেকে লক্ষ্য করলাম অহনাকে আর খুঁজে দেখতে হয় না, ও নিজে থেকেই চোখে পড়ে যায়। করিডোরে হাঁটছে, বন্ধুদের সঙ্গে হাসছে, ক্লাসে যাচ্ছে, লাইব্রেরি থেকে বই নিয়ে বের হচ্ছে। আমি কখন যে অজান্তেই এক সেকেন্ডের জন্য তাকিয়ে থাকি সেটা নিজেও বুঝতে পারতাম না। এরপরেই নিজের চোখ সরিয়ে নিতাম, মনে মনে নিজেকেই বলতাম, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে ভাবার সময় নেই। একদিন আমার বন্ধু রাফি হঠাৎ বলল, ওই মেয়েটা না তোর পেছনে আগে অনেক ঘুরতো? আমি বই থেকে চোখ না তুলে বললাম, তারপর? এখন আর ঘুরে না? আমি শান্ত গলায় বললাম, ভালোই তো। রাফি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বলল, ভালো? আমি এবার বই বন্ধ করে ওর দিকে তাকালাম। কি বলতে চাস? রাফি হেসেই বলল, কিছু না, শুধু দেখলাম। আগে ওকে নিয়ে তুই কোনো দিন একটা কথাও বলিসনি, আজ আমি নাম না বলতেই বুঝে গেলি কাকে বলছি। আমি কোনো উত্তর দিলাম না, আবার বই খুলে পড়তে শুরু করলাম। কিন্তু রাফির কথাটা কানে বাজতেই থাকলো। সত্যি তো, সে কার কথা বলছিল সেটা বুঝতে আমার এক মুহূর্তও লাগেনি। সেদিন বাসায় ফেরার পথে প্রথমবার নিজের কাছেই একটা প্রশ্ন করলাম, আমি কি অহনাকে লক্ষ্য করছি, নাকি শুধু কাকতালীয়ভাবে ও বারবার চোখে পড়ে? প্রশ্নটার উত্তর তখনও জানা ছিল না, তবে এটুকু বুঝতে পারছিলাম, আগের মতো অহনা এখন আর ক্যাম্পাসের হাজারো শিক্ষার্থীর একজন নয়, অন্তত আমার চোখে নয়। কবে কিভাবে এই পরিবর্তনটা হলো সেটা আমি নিজেও বুঝে উঠতে পারিনি। হয়তো ভালো লাগা কখনো হঠাৎ আসে না, অজান্তেই অল্প অল্প করে মানুষের ভেতরে জায়গা বানিয়ে নেয়। দিনগুলো আগের মতোই চলছিল। আমি নিজের ক্লাস, প্রেজেন্টেশন, প্রজেক্ট আর ডিপার্টমেন্টের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। অহনাও আর কোনো দিন আমার সামনে এসে অপ্রয়োজনীয় কথা বলেনি। তবে একটা জিনিস বদলে গিয়েছিল, আগে ও আমাকে খুঁজত, এখন আমি অজান্তেই ওকে খেয়াল করতাম। একদিন ক্যান্টিনে বসে আমি আর রাফি চা খাচ্ছিলাম। হঠাৎ রাফি সামনে তাকিয়ে বলল, ওই ছেলেটাকে চিনিস? আমি তাকিয়ে দেখি আমাদেরই ক্লাসের নাবিল অহনার সামনে দাঁড়িয়ে কথা বলছে। অহনা ভদ্রভাবে উত্তর দিচ্ছে, কিন্তু বেশি আগ্রহী মনে হচ্ছে না। আমি আবার চায়ের কাপে চোখ নামিয়ে বললাম, না চিনে উপায় আছে? রাফি মুস্কি হেসে বলল,
মনে হয় জুনিয়র মেয়েটাকে পছন্দ করে ফেলেছে। আমি কোনো উত্তর দিলাম না। এরপর থেকে প্রায়ই নাবিলকে অহনার আশেপাশে দেখা যেতে লাগলো, কখনো ক্যান্টিনে, কখনো লাইব্রেরির সামনে, কখনো আবার ক্লাস শেষে ওদের ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে থাকতে। বন্ধুরা বিষয়টা নিয়ে মজা করত, নাবিল শুধু হেসে উড়িয়ে দিত। প্রথম দিকে বিষয়টা আমার কাছে স্বাভাবিকই লাগতো। বিশ্ববিদ্যালয়ে এমন অনেক কিছুই হয়, কারো কাউকে ভালো লাগতেই পারে, এতে অবাক হওয়ার কিছুই নেই। তবুও জানি না কেন নাবিলকে অহনার আশেপাশে দেখলে ভেতরে একটা অস্বস্তি কাজ করত। নিজেকে বোঝাতাম, এতে আমার কি। তারপরও চোখটা সেদিকেই চলে যেত। একদিন লাইব্রেরি থেকে বের হচ্ছিলাম, দেখলাম নাবিল অহনার পাশে পাশে হাঁটছে। অহনা কয়েকবার বলল, আমার ক্লাস আছে, আমি যাই। নাবিল আবারও কথা বাড়ানোর চেষ্টা করল। অহনা ভদ্রভাবে হাসল, তারপর দ্রুত হেঁটে চলে গেল। আমি দূর থেকে পুরো ঘটনাটা দেখলাম, কিছু বললাম না, শুধু অকারণেই মেজাজটা খারাপ হয়ে গেল। রাফি সেটা বুঝতে পেরে বলল, কিরে, মুখটা এমন কেন? আমি নির্লিপ্ত গলায় বললাম, কিছু না। রাফি হাসল। কিছু না হলে এতক্ষণ ধরে ওদের দিকেই তাকিয়ে আছিস কেন? আমি এবার বিরক্ত গলায় বললাম, তুই নিজের কাজ কর। রাফি আর কিছু বলল না, শুধু মুচকি হেসে মাথা নেড়ে চলে গেল। কয়েকদিন পর থেকে নাবিলের আচরণ বদলাতে শুরু করলো। আগে শুধু কথা বলার চেষ্টা করত, এখন সুযোগ পেলেই অহনার পথ আটকে দাঁড়ায়, বন্ধুদের সামনে জোর করে কথা বলতে চায়। অহনা যতবার এড়িয়ে যায় ততবারই সে নতুন অজুহাত খুঁজে বের করে। আমি এসব দেখেও চুপ থাকতাম, কারণ এটা ওদের ব্যক্তিগত বিষয় ভেবেই নিজেকে সরিয়ে রাখতাম। কিন্তু সব কিছুর একটা সীমা থাকে। সেদিন দুপুরে ক্লাস শেষ করে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ সামনের দিকে ছোট্ট একটা ভিড় দেখতে পেলাম। দূর থেকেই বুঝলাম কিছু একটা হয়েছে। আমি এগিয়ে গেলাম, দেখি নাবিল অহনার সামনে দাঁড়িয়ে। অহনার মুখটা অস্বস্তিতে ভরা, ও কয়েকবার পাশ কাটিয়ে চলে যেতে চাইছে। নাবিল বারবার সামনে এসে পথ আটকে দিচ্ছে। নাবিল বলল, 1 মিনিট দাঁড়াও না, এত এড়িয়ে যাও কেন? অহনা শান্ত গলায় বলল, দয়া করে সরে দাঁড়ান, আমার ক্লাস আছে। আগে উত্তর দাও। আমি তো আগেই বলেছি আমি আগ্রহী নই। আগ্রহী না হলে একবার কফি খেলেই বা সমস্যা কোথায়? অহনা এবার বিরক্ত গলায় বলল, আমি না বলেছি মানে না, আপনি বুঝতে পারছেন না? চারপাশে অনেকেই দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। আমি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম। পরের মুহূর্তেই নাবিল আবার অহনার সামনে গিয়ে দাঁড়ালো। অহনা পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করতেই সে হাত বাড়িয়ে পথ আটকে দিল। ঠিক তখনই আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, সোজা গিয়ে নাবিলের হাতটা সরিয়ে দিলাম। এত জোরে সরালাম যে ও এক পা পিছিয়ে গেল। চারপাশ মুহূর্তেই নিশ্চুপ। নাবিল অবাক হয়ে বলল, কি সমস্যা তোর? আমি ঠান্ডা গলায় বললাম, মানুষ একবার না বলার পরও বুঝতে সমস্যা হয়। নাবিলও গলা চাড়ালো। এটা আমাদের ব্যাপার, তুই মাঝখানে আসছিস কেন? আমি এক পা সামনে গিয়ে বললাম, কারণ তুই সীমা পার করে ফেলেছিস। কথা বলতে চাইলে ভদ্রভাবে বলবি, পথ আটকে দাঁড়ানো, জোর করা, এসব আর একবার দেখলে ভালো হবে না। আমার গলার স্বর খুব উঁচু ছিল না, কিন্তু আশেপাশের সবাই চুপ হয়ে গিয়েছিল। নাবিল কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর বিরক্ত মুখে সেখান থেকে চলে গেল। আমি অহনার দিকে তাকালাম, ও তখনও কিছুটা ভয় পেয়ে গেছে। শান্ত গলায় শুধু বললাম, ঠিক আছো? অহনা মাথা নেড়ে বলল, জি। আমি আর কিছু না বলে সেখান থেকেও চলে এলাম। সন্ধ্যায় ক্যান্টিনে বসেছিলাম। রাফি এসে আমার সামনে চেয়ার টেনে বসল। কয়েক সেকেন্ড চুপ থেকে হঠাৎ বলল, আর কতদিন নিজের কাছেও মিথ্যা বলবি? আমি ভ্রুকুচকে তাকালাম, কি বলতে চাইছিস? রাফি হেসে মাথা নেড়ে বলল, আজ যেটা করলি সেটা কোনো সিনিয়র হিসাবে করিসনি। আমি চুপ। রাফি আবার বলল, নাবিলকে থামানো ঠিক ছিল, কিন্তু তুই যেভাবে রিয়েক্ট করলি সেটা শুধু দায়িত্ববোধ না। আমি ধীরে বললাম, এত ভাবিস না। রাফি এবার হেসে উঠল। ইমরান, তোর সঙ্গে আমার 4 বছরের বন্ধুত্ব, তুই কাকে কিভাবে দেখিস সেটা আমি বুঝি। কয়েক সেকেন্ড থেমে আমার চোখের দিকে তাকিয়ে বলল,
সত্যিটা হলো তুই অহনার প্রেমে পড়ে গেছিস, শুধু নিজে এখনো সেটা স্বীকার করতে চাইছিস না। আমি কোনো উত্তর দিলাম না। চায়ের কাপটা হাতে নিয়েও আর চুমুক দিতে পারলাম না, কারণ রাফির কথাগুলো অদ্ভুতভাবে মনে গেঁথে গিয়েছিল। আমি সত্যিই কি অহনাকে ভালোবেসে ফেলেছি? প্রশ্নটা প্রথমবারের মতো আমাকে নীরব করে দিল। রাফির কথার পর থেকে সব কিছু যেন বদলে যেতে লাগলো। বাড়ি থেকে আমি আগের মতোই ছিলাম, ক্লাস করতাম, অ্যাসাইনমেন্ট জমা দিতাম, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, সব কিছুই স্বাভাবিক। কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছিল। আগে অহনাকে দেখলেও বিশেষ কিছু অনুভব করতাম না। এখন পুরো একটা দিন যদি ওকে না দেখি, অজান্তেই চোখ খুঁজতে শুরু করত। আজ কি ক্লাসে আসেনি? অসুস্থ নাকি? নাকি অন্য কোনো কাজে ব্যস্ত? একদিন ক্যান্টিনে গিয়ে দেখি অহনা নেই, পরদিনও নেই, তৃতীয় দিনেও ওকে কোথাও দেখলাম না। সেদিন আর মন বসছিল না। শেষ পর্যন্ত ওর সেই বান্ধবীকে ডেকে জিজ্ঞেস করলাম, তোমার বান্ধবী যে অহনা, ও কি আজকাল আসে না? জ্বর হয়েছিল ভাইয়া, তাই কটা দিন ক্লাসে আসেনি। ও আচ্ছা। অদ্ভুতভাবে বুকের ভেতর জমে থাকা অস্থিরতাটা তখনই কমে গেল। সেদিনই প্রথম নিজের কাছে আর লুকাতে পারলাম না। আমি সত্যি অহনাকে নিয়ে ভাবি। এক সপ্তাহ পর অহনা আবার ভার্সিটিতে এলো। দূর থেকে দেখেই বুঝলাম আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। আমি করিডোরে দাঁড়িয়েছিলাম, ও পাশ দিয়ে চলে গেল। আমার দিকে তাকালোও না। আমি ডাকতে চেয়েও ডাকলাম না, শুধু চুপচাপ তাকিয়ে রইলাম। সেদিন রাতে রাফিকে সব বললাম। রাফি দীর্ঘ শ্বাস ফেলে বলল, অবশেষে বুঝলি? আমি মাথা নিচু করে বললাম, দেরি হয়ে গেল না তো? রাফি কিছুক্ষণ চুপ থেকে বলল, সেটা আমি জানি না, তবে আর দেরি করিস না। তারপর প্রায় এক সপ্তাহ আমি শুধু সুযোগ খুঁজলাম। কিভাবে বলবো, কোথায় বলবো, কোন কথাটা আগে বলবো। যে মানুষটাকে একদিন নিজেই ফিরিয়ে দিয়েছিলাম, তার সামনে আবার দাঁড়ানোর সাহসটাই যেন হচ্ছিল না। অবশেষে এক বিকেলে ক্লাস শেষ হওয়ার পর অহনাকে লাইব্রেরির পাশের সে পুরনো বাগানে একা বসে থাকতে দেখলাম। অদ্ভুত কাকতালীয়, যে জায়গায় ও একদিন আমাকে নিজের মনের কথা বলেছিল, আজ আমি সেই একই জায়গায় দাঁড়িয়ে। ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালাম। অহনা আমাকে দেখে স্পষ্টই অবাক হলো। আমি বললাম, একটু সময় হবে? অহনা কয়েক সেকেন্ড চুপ থেকে মাথা নেড়ে বলল, জি। আমি কিছুক্ষণ কি বলবো বুঝতেই পারছিলাম না। তারপর গভীর শ্বাস নিয়ে বললাম, সেদিন তুমি যা বলেছিলে। অহনা শান্ত চোখে তাকিয়ে রইল। আমি নিচের দিকে তাকিয়ে বললাম, আমি ভুল করেছিলাম। ও কিছু বলল না। আমি আবার বললাম, তখন বুঝিনি, ভেবেছিলাম এটা শুধু সাময়িক ভালো লাগা, কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি আমি নিজেও তোমাকে ভালোবেসে ফেলেছি। চারপাশে নীরবতা নেমে এলো। বাতাসে গাছের পাতাগুলো দুলছিল। অহনা কোনো কথা বলল না, শুধু নিচের দিকে তাকিয়ে রইল। আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি অহনা। অনেকক্ষণ পর অহনা ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো শান্ত, আগের মতো উচ্ছ্বাস নেই। ও খুব আস্তে বলল, অনেক দেরি করে ফেলছেন ইমরান ভাইয়া। কথাটা শুনে বুকের ভেতরটা কেমন করে উঠল। আমি কিছু বলতে যাচ্ছিলাম, অহনা থামিয়ে দিল। সেদিন আপনাকে বলেছিলাম, সেদিন সত্যি আপনাকে খুব ভালোবাসতাম, একদম মন থেকে। কিন্তু আপনি যেদিন আমাকে ফিরিয়ে দিলেন, সেই দিন নিজেকে অনেক কষ্টে সামলেছি। তারপর ধীরে ধীরে নিজেকে বুঝিয়েছি, নিজেকে বদলেছি। এখন আর সেই অনুভূতিটা নেই। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। অহনা আবার বলল, এখন আমার মনে এইসব ভাবনা নেই। আমি চাই নিজের জীবন, পড়াশোনা আর পরিবার নিয়ে এগোতে। আপনার প্রতি কোনো রাগও নেই, কিন্তু আগের জায়গায় আর ফিরে যেতে পারবো না। আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল নিজের বলা কথাগুলোই আজ আমার কাছে ফিরে এসেছে, ঠিক যেভাবে একদিন আমি বলেছিলাম। সময় গেলে এই অনুভূতি বদলে যাবে। আজ সে কথাটাই যেন অহনার মুখে শুনছি। আমি ধীরে বললাম, একটা সুযোগও কি নেই? অহনা মাথা নেড়ে বলল, জানি না, এই মুহূর্তে অন্তত নেই। পরদিন রাফিকে সব বললাম। ও সব শুনে দীর্ঘ শ্বাস ফেলল। তারপর বলল, এবার বুঝলি একটা না কতটা কষ্ট দেয়?
আমি মাথা নিচু করে বসে রইলাম। রাফি বলল, যদি সত্যিই ভালোবাসিস তাহলে তোর কাজ ওকে চাপ দেওয়া না, বরং নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়া। সেদিন বিকেলেই আমি আর রাফি অহনার সঙ্গে দেখা করলাম। অহনা আমাদের দেখে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমি ধীরে বললাম, 2 মিনিট কথা বলতে চাই। অহনা সম্মতি দিল। আমি অনেকক্ষণ চুপ থেকে বললাম, সেদিন তোমার অনুভূতিটাকে আমি গুরুত্ব দেইনি, তোমাকে কষ্ট দিয়েছি, হয়তো বুঝে হয়তো না বুঝে। তার জন্য আমি সত্যি দুঃখিত, ক্ষমা চাইছি। রাফিও পাশে দাঁড়িয়ে বলল, অহনা, ওকে আমি অনেক দিন ধরে চিনি। ও ভুল করেছে, এটা ও নিজেও মানছে। আজকে শুধু নিজের জন্য না, তোমার কাছে ও সত্যি সত্যি ক্ষমা চাইতে এসেছে। অহনা দুজনের কথাই চুপচাপ শুনল। তারপর খুব শান্ত গলায় বলল, আমি অনেক আগেই আপনাদের কাউকে দোষ দেওয়া বন্ধ করে দিয়েছি। আপনাকে ক্ষমাও করে দিয়েছি, কিন্তু ক্ষমা করে দেওয়া আর আগের অনুভূতিটা ফিরে পাওয়া দুটো এক জিনিস নয়। কথাটা বলে অহনা মৃদু হাসল। অহনার কথাগুলো শেষ হওয়ার পরও আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। ও আর কিছু বলল না, শুধু ভদ্রভাবে মাথা নেড়ে নিজের ক্লাসের দিকে হাঁটতে শুরু করলো। আমি সেদিন আর ওকে ডাকিনি। প্রথমবার বুঝলাম, ভালোবাসা শুধু নিজের অনুভূতি জানিয়ে দিলেই পাওয়া যায় না, কখনো কখনো নিজের ভুলের শাস্তিও মেনে নিতে হয়। দিনগুলো আবার চলতে লাগলো। তবে এবার পার্থক্য একটাই, আগে অহনা আমাকে এড়িয়ে চলতো আর আমি দূর থেকে ওকে দেখতাম। এখন আমিও ওর সামনে অকারণে যেতাম না, কোনো চাপ দিতাম না, কোনো অজুহাতে কথা বলতাম না, শুধু দূর থেকে খেয়াল রাখতাম। কখনো লাইব্রেরি থেকে বের হওয়ার সময় দেখতাম ও ভারী বই হাতে নিয়ে হাঁটছে। আমি নিঃশব্দে বইগুলো নিয়ে ওর ক্লাসরুম পর্যন্ত দিয়ে আসতাম। অহনা শুধু বলতো, ধন্যবাদ। আমি ছোট্ট করে উত্তর দিতাম, কোনো সমস্যা নেই। ব্যাস, এর বেশি কিছু না। একদিন প্রবল বৃষ্টিতে পুরো ক্যাম্পাস ভিজে গেছে। অহনা ছাতা আনেনি। আমি নিজের ছাতাটা ওর দিকে বাড়িয়ে দিলাম। অহনা অবাক হয়ে বলল, আপনি? আমি শান্ত গলায় বললাম, আমার গাড়ি সামনে, আমি দৌড়ে চলে যেতে পারবো, তুমি ভিজে অসুস্থ হয়ে যাবে। ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ছাতাটা নিল। আমি আর দাঁড়ালাম না। এসব ছোট ছোট ঘটনাগুলো ধীরে ধীরে অহনার মনেও একটা পরিবর্তন আনতে শুরু করলো। ও বুঝতে পারছিল আমি আর আগের ইমরান নেই। এখন আর নিজের কথাই শুধু ভাবি না, ওর অনুভূতিকেও গুরুত্ব দিই। একদিন ক্যান্টিনে বসেছিলাম। রাফি হেসে বলল, খবর কি? কিছু না। কিছু না মানে? অহনা আজকে তোর দিকে 3বার তাকিয়েছে। আমি অবাক হয়ে তাকালাম। রাফি হেসে বলল, এবার আর দৌড়াস না, সময়কে সময় দে। এরপর আরও প্রায় 2 মাস কেটে গেল। আমাদের মধ্যে কোনো প্রেমের কথা হয়নি, কিন্তু একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে গেল। অহনা মাঝে মাঝে নিজের পড়াশোনার বিষয়ে জিজ্ঞেস করত, আমি সাহায্য করতাম। ও হাসলে আমার ভালো লাগতো, আমি হাসলে ও অবাক হয়ে তাকিয়ে থাকতো। কারণ পুরো ভার্সিটিতে খুব কম মানুষই আমাকে হাসতে দেখেছে। একদিন অহনা হঠাৎ বলল, জানেন, কি? আগে আপনাকে খুব ভয় লাগতো, আর এখন? এখন আর ভয় লাগে না। এখন কি এখন? ভালো লাগে। কথাটা বলেই ও লজ্জায় অন্যদিকে তাকিয়ে ফেলল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কয়েকদিন পর ভার্সিটির সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যার পর পুরো ক্যাম্পাস আলোয় ঝলমল করছে, চারদিকে রঙিন লাইট, স্টেজে গান চলছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমি অহনাকে বললাম, একটু হাঁটবে? অহনা মৃদু হেসে মাথা নেড়ে রাজি হলো। আমরা ধীরে ধীরে সেই পুরনো বাগানের দিকে হাঁটলাম, যেখানে প্রথম ও আমাকে ভালোবাসার কথা বলেছিল। আজও চারপাশ শান্ত, হালকা বাতাস বইছে। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বললাম, একটা কথা বলবো? বলুন। আমি গভীর শ্বাস নিলাম, তারপর পকেট থেকে ছোট্ট একটা গোলাপ বের করলাম। ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, সেদিন তুমি এই জায়গায় দাঁড়িয়ে আমাকে নিজের মনের কথা বলেছিলে। আমি বুঝিনি, আজ বুঝি। সেদিন তোমাকে ফিরিয়ে দিয়ে আমি ভুল করেছিলাম, আজ আর সেই ভুল করতে চাই না। অহনা, আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমাকে সম্মান করি। তোমার হাসিটাকে ভালোবাসি, তোমার মনটাকে ভালোবাসি, তোমার সরলতাকে ভালোবাসি।
জীবনের প্রতিটা সুখ দুঃখে তোমার পাশে থাকতে চাই। তুমি কি আমার হবে? পুরো পৃথিবী যেন থেমে গেল। অহনার চোখে পানি চলে এলো। অনেকক্ষণ কিছু বলল না। তারপর ধীরে ধীরে গোলাপটা হাতে নিল। মুখে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। ও আস্তে করে বলল, জানেন, আমি ভেবেছিলাম আর কোনোদিন এই অনুভূতিটা ফিরে আসবে না, কিন্তু মানুষ যদি সত্যি বদলে যায় তাহলে হয়তো অনুভূতিও আবার ফিরে আসে। আমি চোখ তুলে ওর দিকে তাকালাম। অহনা লাজুক হেসে বলল, গ্রহণ করলাম আপনাকে, আপনার প্রপোজালকে। আমি ধীরে ধীরে ওর হাতটা ধরলাম। বললাম, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ তোমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য। আমি কথা দিচ্ছি, এবার আর কোনো দিন তোমার চোখে কষ্টের কারণ হব না। অহনা হেসে বলল, কথা রাখবেন কিন্তু। ইনশাল্লাহ, সারা জীবন। চারপাশে তখন নরম বাতাস। দূরে অনুষ্ঠানের মঞ্চ থেকে গিটারের মৃদু সুর ভেসে আসছে। আমি অহনার দিকে তাকিয়ে ধীরে ধীরে গুনগুন করে গাইলাম, তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। গানটা শেষ হতেই অহনা মৃদু হেসে আমার কাঁধে মাথা রাখল। সেদিন প্রথমবার মনে হয়েছিল কিছু মানুষ দেরিতে আসে না, তাদের জন্য সঠিক সময়টা একটু দেরিতে আসে। আর সেই দেরির শেষেই আমার জীবনের সবচেয়ে সুন্দর শুরুটা হয়েছিল। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।